প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার ক্লাসিফিকেশনের যে থিওরি ক্লাস সেটি দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সের এই 2020 এবং 21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরির আজকে যে আমার দ্বিতীয় ক্লাসটি, সেই ক্লাসের আজকে আমি আলোচনা করব ইউনিট 5 অর্থাৎ ইন্ট্রোডাকশন টু মেজর ক্লাসিফিকেশন স্কিমস। ইউনিট 5 সম্পর্কে আলোচনা করব। সেখানে যে বিভিন্ন শ্রেণীকরণ যে স্কিম রয়েছে, বিশেষ করে মেজর স্কিমস ক্লাসিফিকেশনস, মেজর স্কিমস অফ ক্লাসিফিকেশন বলা হচ্ছে, অর্থাৎ অনেকগুলো স্কিম আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কতগুলো স্কিম যেগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আমাদের সিলেবাসে ইন্ডিকেট করা আছে। এই অনেকগুলোর মধ্য থেকে আমাদের সিলেবাসে ইন্ডিকেট করা আছে মেজর স্কিমস অফ ক্লাসিফিকেশনের মধ্যে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন অর্থাৎ ডিডিসি, এরপর আছে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন অর্থাৎ যেটাকে আমরা ইউডিসি বলি সংক্ষেপে, তারপর আছে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন যেটাকে আমরা সংক্ষেপে এলসি বলি, সর্বশেষ আছে কোলন ক্লাসিফিকেশন যেটাকে আমরা সংক্ষেপে সিসি বলি। এই চারটি ক্লাসিফিকেশন সম্পর্কে একটি ইন্ট্রোডাকশন, যে মোটামুটিভাবে আপনাদের সংক্ষিপ্ত যে ধারণা সেটি আমাদেরকে এই ইউনিটে আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করতে হবে। আমাদের ডিটেলস আলোচনা ইউনিট 6-এ, বিশেষ করে ফান্ডামেন্টালস অফ ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, আমরা ডিডিসির বিস্তারিত বিবরণ কিন্তু আমরা ইউনিট 6 যেটি আমাদের আগামী ক্লাসগুলোতে সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমাদের এই চারটি ক্লাসিফিকেশন স্কিমের যে বেসিক ধারণা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করতে যাচ্ছি ডিওডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম, যেটিকে ডিডিসি বলে। গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞানের, বিশেষ করে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বেসিক জিনিস হলো ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যাটালগিং অর্থাৎ শ্রেণীকরণ এবং সূচীকরণ। কেন বেসিক বলা হয়েছে? আজকে যদি বলা হয় যে গ্রন্থাগারিক কথাকে একটি পেশা, সেই টেকনিক্যাল যে কার্যক্রম, সায়েন্টিফিক কার্যক্রম, সেই বিষয়গুলো কিন্তু এই ক্লাসিফিকেশন ক্যাটালগিং এর মধ্যে বিদ্যমান। সেই কারণে এবং আপনি প্র্যাকটিক্যাল নলেজ এবং বাস্তবে প্রত্যেকটি লাইব্রেরিতে এই ক্লাসিফিকেশন ক্যাটালগিং এর যে বাস্তব প্রয়োগ রয়ে গিয়েছে এবং বইগুলোকে যথাযথভাবে বিন্যাস করা এবং সেইগুলোকে তার চাহিদা মাফিক ব্যবহারকারীর হাতে দ্রুত পৌঁছে দেওয়ার যে কর্ম কৌশল বা যে কর্ম প্রক্রিয়া, এই সবগুলোই যে ক্লাসিফিকেশন, সেই বিষয়গুলোর জন্যই কিন্তু আমাদের এই শ্রেণীকরণ গ্রন্থাগারিকতার মূল ভিত্তি হিসাবে স্বীকৃত। আজকে আমরা যে স্কিম সম্পর্কে আলোচনা করব ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, এটি সিলেবাসে ব্যবহারিক ক্ষেত্রেও ইন্ডিকেট করা এবং তাত্ত্বিক ক্ষেত্রেও। এই ডিওডেসিমাল ক্লাসিফিকেশনকে আলোচনা করতে হলে প্রথমেই আমাকে আলোচনায় যেতে হবে যে ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের প্রণেতা কে, তার সম্পর্কে আমাকে আগে জানতে হবে। তার কারণ হলো এই ডিওডেসিমাল ক্লাসিফিকেশন যিনি প্রণয়ন করেছেন তার নামেই এই ডিওডেসিমাল ক্লাসিফিকেশনটি নামকরণ করা হয়েছে। সেই জন্য আমাকে প্রথমেই এই ডিওডেসিমাল ক্লাসিফিকেশনের যে প্রণেতা মেলভিল ডিউয়ে, তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। এটি অনেক সময় টিকা হিসাবে আসে, আবার অনেক সময় আপনাকে জানতে হবে, যেহেতু যদি কেউ প্রশ্ন করে যে কি বিশ্বের বিখ্যাত গ্রন্থাগারিক বা গ্রন্থাগার বিজ্ঞানীর নাম বলো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেলভিল ডিউয়ে যদি বলেন তাহলে আপনার আনসার হয়ে যাবে।
এখন মেলভিল ডিউয়ে কবে জন্মগ্রহণ করছে, তার কি অবদান, বা সে এই গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানের ক্ষেত্রে উনি কি কার্যক্রম করার ফলে এত বিখ্যাত ব্যক্তি হয়েছেন, সেই বিষয়ে কিন্তু আমাদের জানার দরকার। তো প্রথমে আমি আলোচনা করতে চাচ্ছি যে মেলভিল ডিউয়ে, যিনি এই ডিডিসির প্রণেতা। মেলভিল ডিউয়ে 1851 সনের 10 ডিসেম্বর নিউ ইয়র্কের অ্যাডাম সেন্টারে জন্মগ্রহণ করেন। আর মেলভিল ডিউয়ের পুরো নাম হচ্ছে মেলভিল লুইস পাসুত ডিউয়ে। তার পূর্ণাঙ্গ যে নামটি, পুরো নামটি বেশ একটি বড় নাম। তিনি শৈশবকাল থেকেই, অর্থাৎ তার ছোটবেলা থেকেই তার বাড়ির জিনিসপত্র, বিশেষ করে আপনার পরিপাটিভাবে সাজিয়ে রাখার বা গুছিয়ে রাখার কাজে তার মাকে সহায়তা করতেন। ক্লাসিফিকেশনের বিষয়টি এরকম যে দেখেন, আজকে আমরা যারা পরিবারে বসবাস করি, আমাদের যে দৈনন্দিন ব্যবহারের জন্য আমাদের যে কাপড় চোপড়, আমাদের যে আলনার মধ্যে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, ঘরের ফার্নিচার এবং ঘরের আসবাবপত্র, অন্যান্য বিষয়গুলো যে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, তাছাড়াও আপনি যদি দোকানদারের কথা বলেন, কেউ যদি মুদির দোকানদার হয়, সেই ক্ষেত্রে সে যদি কাঁচা তরকারিও বিক্রি করে বা অন্যান্য প্রত্যেকটা আইটেম আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখে, গুছিয়ে রাখে। যদি সেইভাবে গুছিয়ে না রাখে, তাইলে গ্রাহক আকর্ষণ সৃষ্টি হবে না এবং সে সেল করতে পারবে না। আর আমার পরিবারের ক্ষেত্রে, বাসাতেও আমি আমার যদি কাপড় চোপড়, আসবাবপত্র বা আমার বাসা যদি গুছিয়ে সাজিয়ে না রাখি, দ্রুত সময়ে আমার এই কাপড়টি পরে যেতে হবে, তখন আমি কাপড়টি খুঁজে পাবো না যদি অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে বিন্যস্ত যদি সাজানো না থাকে। ক্লাসিফিকেশনের বিষয়টি কিন্তু ঠিক তেমনই। আপনার লাইব্রেরিতে আপনার বই যদি সেইভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা না থাকে, তাহলে গ্রাহক কিন্তু তার সময় ক্ষেপণ হবে, কালক্ষেপণ হবে। আপনার একজন পাঠক হিসেবে, আপনি একজন ছাত্র হিসেবে লাইব্রেরিতে বা একজন টিচার হিসেবে লাইব্রেরিতে যথাসময়ে আপনার চাহিদা তথ্যটি পাবেন না। সেই কাজটি বিশেষ করে এই মেলভিল ডিউয়ে তার ছোটবেলাতেই, শৈশবকালেই তার বাড়ির যে জিনিসপত্র সেইগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষেত্রে তার মাকে সহায়তা করতেন। তার নামটি দীর্ঘ হওয়ায় এবং ব্যবহারে অসুবিধার কারণে তিনি ছোট করে পুনরায় নাম রাখেন মেলভিল ডিউয়ে। তার ছোটবেলায় অধিক আগ্রহ ছিল বানান, রীতি, মেট্রিক পদ্ধতি এবং শর্ট হ্যান্ড, অর্থাৎ আপনার ম্যাথমেটিক্যাল যে বিষয়, সেই বিষয়গুলি তার অধিক আগ্রহ ছিল, যার বাস্তব বহিঃপ্রকাশ ঘটে এই ডিডিসি স্কিম প্রণয়নের মাধ্যমে। 1970 সনে তিনি ছাত্র হিসেবে আমহার্স্ট কলেজে ভর্তি হন এবং 1874 সনে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি 1872 সন থেকে কলেজ গ্রন্থাগারে খণ্ডকালীন হিসেবে চাকরি করেন। পরীক্ষা পাশের পর 1874 সনে কলেজ কর্তৃপক্ষ তার চাকরি স্থায়ী করে এবং সহকারী কলেজ গ্রন্থাগারী হিসেবে নিয়োগ দান করে। ইতিমধ্যেই, অর্থাৎ তিনি 1873 সনের প্রথম দিকেই এই দশমিক শ্রেণীকরণ যে ক্লাসিফিকেশন স্কিম, সেই শ্রেণীকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই আমহার্স্ট কলেজ গ্রন্থাগারে তার এই তৈরিকৃত বা প্রণীত শ্রেণীকরণ পদ্ধতিটি, স্কিমটি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করেন। এভাবে পর্যায়ক্রমে দশমিক শ্রেণীকরণ স্কিমের দুর্বল যে দিকগুলো, সেইগুলো সংশোধন করে পরিশেষে চূড়ান্তভাবে 1876 সনে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম হিসাবে প্রকাশ করেন। এটি প্রণয়ন করে তিনি ব্যবহারিক শ্রেণীকরণের ক্ষেত্রে এক নবদিক উন্মোচন করেন, যার ফলে তিনি গ্রন্থাগার পেশাজীবীদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এভাবেই তিনি গ্রন্থাগার শ্রেণীকরণের পথ প্রদর্শক হিসেবে পরিচিত এবং তার সময় থেকেই শুরু হয় এই গ্রন্থাগার শ্রেণীকরণ ইতিহাসের নতুন যুগ। 1876 সনে তিনি আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে এএলএ বলে, সেটার প্রতিষ্ঠাতা সদস্য হন এবং ওই আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। একই বছর তিনি লাইব্রেরি জার্নালের সম্পাদক নিযুক্ত হন। যে এই আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন থেকে যে পাবলিকেশন হতো, যে জার্নাল, সেটার এডিটর হিসাবে উনি দায়িত্বভার গ্রহণ করেন। এই সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ার পর এবং 1980 সন পর্যন্ত দক্ষতার সাথে এই জার্নালের সম্পাদকের দায়িত্ব পালন করেন। মেলভিল ডিউয়ে 1887 সনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম লাইব্রেরি স্কুল প্রতিষ্ঠা করেন।
অর্থাৎ এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন, লাইব্রেরি ম্যানেজমেন্ট ইনফরমেশন সায়েন্স যে ডিপার্টমেন্ট, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তেমনি ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কি সেই লাইব্রেরি স্কুল প্রতিষ্ঠা, অর্থাৎ লাইব্রেরির সায়েন্সের জন্য একটি ফ্যাকাল্টি বা একটি ইউনিট উনি প্রতিষ্ঠা করেন এবং প্রখ্যাত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক হিসাবে খ্যাতি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের গ্রন্থাগার সমিতি, বিশেষ করে লাইব্রেরি অ্যাসোসিয়েশন, যেটি একটি হলো আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন আর একটি লাইব্রেরি অ্যাসোসিয়েশন। লাইব্রেরি অ্যাসোসিয়েশন হলো লন্ডন যুক্তরাজ্যে, সেখানে সেটি প্রতিষ্ঠা প্রত্যক্ষভাবে এই মেলভিল ডিবের সহায়তা করেন। এই বিশ্বব্যাপী এই গ্রন্থাগারিকতা পেশা ও শিক্ষার উন্নয়নে তিনি নিজেকে উৎসর্গ করেন। শুধু তাই নয়, তিনি আধুনিক গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসাবে স্বীকৃতি লাভ করেন। 1931 সনের 26শে ডিসেম্বর 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এই হলো তার সংক্ষিপ্ত জীবনী এবং এই মেলভিল ডিউয়ের সম্পর্কে আমাদের বিশেষ করে গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানে আমরা যেই কোর্সে অধ্যয়ন করি না কেন আমাদের অবশ্যই জানা থাকা উচিত এবং জানতে হবে, কারণ মেলভিল ডিউ একজন প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী এবং বিশেষ করে এই গ্রন্থাগারিকতা পেশায় এবং গ্রন্থাগার শিক্ষায় সব ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। বিশেষ করে এই ডিডিসি ডিউয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন স্কিম প্রণয়ন করে উনি বিশ্বে খুব খ্যাতি অর্জন করেন। এই মেলভিল ডিউয়ের সম্পর্কে আমাদের আমি বইয়ে অনেকভাবে আছে, বিভিন্ন বইয়ে আছে, আবার কোনো বইয়ে নাই, কোনো বইয়ে আছে। আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে এই তার জীবনীটুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এখন আমি চলে আসছি যে ডিডিসি সম্পর্কে আলোচনার জন্য, যে ডিউডেসিমাল ক্লাসিফিকেশনটি কি, তার প্রণীত যে ক্লাসিফিকেশন স্কিম, সে ডিডিসি সম্পর্কে সংক্ষেপে এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। ডিডিসি স্কিম এই 1876 সনে মেলভিল ডিউয়ে কর্তৃক প্রণীত দশমিক শ্রেণীকরণের প্রথম সংস্করণটি বেনামে প্রকাশিত হয়, যাতে 12 পৃষ্ঠা প্রারম্ভিক ভূমিকা। অর্থাৎ আমরা এখন যে ডিডিসি যে এই 23তম সংস্করণ বর্তমানে যে পর্যায়ে পাচ্ছি, শুরুতে কিন্তু এরকম ছিল না। প্রথমে 1876 সনে যখন প্রথম সংস্করণ প্রারম্ভিকভাবে প্রকাশিত হয়, সেটি তার ইন্ট্রোডাকশন ছিল 12 পৃষ্ঠায় এবং ইন্ট্রোডাকশন টেবিল ছিল 12 পৃষ্ঠায় এবং 18 পৃষ্ঠার একটি ইন্ডেক্স নির্ঘণ্ট সহ সর্বমোট 42 পৃষ্ঠায় ছিল এবং এর শিরোনাম ছিল এ ক্লাসিফিকেশন এন্ড সাবজেক্ট ইন্ডেক্স ফর ক্যাটালগ এন্ড অ্যারেঞ্জিং দ্য বুক অফ পাম্পলেটস অফ এ লাইব্রেরি। এটি ছিল প্রথম যে সংস্করণ, সেটির একটি শিরোনাম এবং 42 পৃষ্ঠার। দ্বিতীয় সংস্করণটি হয় 1895 সালে, সেটার টাইটেল ছিল ডেসিমাল ক্লাসিফিকেশন এন্ড রিলেটিভ ইন্ডেক্স। দ্বিতীয় সংস্করণ 1895 সালে ডেসিমাল ক্লাসিফিকেশন এন্ড রিলেটিভ ইন্ডেক্স শিরোনামে প্রকাশিত হয়। ডিউয়ে শ্রেণীকরণ দ্বিতীয় থেকে 21তম সংস্করণ পর্যন্ত। আমি কিন্তু এখানে সংক্ষেপে, যেহেতু সময় কম, আমাদেরকে সংক্ষেপে সেই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করতে হবে, সেই হিসাবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এবং আপনাদের এও মনে রাখতে হবে যে আপনাদের এই পেপারটি 40 নম্বরের তাত্ত্বিক পরীক্ষা হবে, সেখানে আনসারগুলো মোটামুটিভাবে মৌলিক বিষয়গুলো আনতে হবে এবং সঠিকভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। বেশি বড় লেখলে আপনারা সেই সময়টি পাবেন না। যা হোক, আমি যে আলোচনায় বলতেছিলাম যে ডিউয়ে শ্রেণীকরণ, বিশেষ করে ডিডিসি দ্বিতীয় সংস্করণ থেকে 21তম সংস্করণ পর্যন্ত যথেষ্ট পরিবর্তিত ও পরিবর্ধিত করা হয়েছে। এ পদ্ধতিটির পঞ্চদশ সংস্করণকে আদর্শ সংস্করণ হিসেবে ধরা হয়, অর্থাৎ যে 15তম যে সংস্করণ ছিল সেটিকে আদর্শ সংস্করণ হিসেবে ধরা হয়। প্রথম থেকে মানে পঞ্চদশ সংস্করণ পর্যন্ত এক খণ্ডে ছিল, অর্থাৎ একটা ভলিউমে একটা খণ্ডে প্রকাশিত হয়েছিল। 16তম এবং 17তম সংস্করণ 2 খণ্ডে। 16তম সংস্করণ এবং 17তম সংস্করণ চলে আসে 2 খণ্ডে। 18 ও 19তম সংস্করণটি 3 খণ্ডে এবং 19তম সংস্করণটি দীর্ঘদিন ব্যবহৃত হয়।
বিশেষ করে আপনাদের এই গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানের ডিপ্লোমা কোর্সে দীর্ঘ 10 বছর এই 19তম সংস্করণ ব্যবহৃত হয়েছে। এই 18-19তম সংস্করণটি তিন খণ্ডে ছিল এবং 20 ও 21তম সংস্করণ 4 খণ্ডে প্রকাশ করা হয়। ডিওয়ে দশমিক শ্রেণীকরণ পদ্ধতির পুরো নামটি ডিওয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন এন্ড রিলেটিভ ইন্ডেক্স করা হয়। সর্বশেষ যে 20 এবং 21তম সংস্করণ 4 খণ্ডে প্রকাশিত হয়েছে, সেইখানে টাইটেল ছিল ডিওয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন এন্ড রিলেটিভ ইন্ডেক্স। এটি ছিল 4 খণ্ডের এই বইয়ের টাইটেল, শিরোনাম। মেলভিল ডিওয়ে কর্তৃক প্রণীত ডিডিসির 22তম সংস্করণ প্রকাশিত হয় 2003 সনে। 2003 সনে 22তম সংস্করণ প্রকাশিত হয় এবং এই সংস্করণটি হচ্ছে ডিডিসির একটি আধুনিক ও পরিমার্জিত রূপ। এই সংস্করণের সম্পাদক ছিলেন জন এস মিটসেল। অর্থাৎ পূর্বের সংস্করণ সমূহের সাথে সমন্বয় রেখে 22তম সংস্করণের অসংখ্য নতুন জ্ঞান সন্নিবেশিত হয়েছে এবং পূর্বের সংস্করণের বেশ কিছু তত্ত্ব পরিমার্জন ও বাদ দেওয়া হয়েছে। এই সংস্করণের উল্লেখযোগ্য কতগুলো দিক আছে। বিশেষ করে অনেক সময় ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে, বা বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে ডিডিসির, বিশেষ করে ডিডিসির ওয়েব সংস্করণ কোনটি, অনলাইনে ডিডিসি কততম সংস্করণ থেকে পাবলিশড হয়েছে। এটি কিন্তু অনেক সময় ভাইভাতে বা মৌখিক পরীক্ষা আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়। এই 22তম সংস্করণ থেকে কিন্তু ডিডিসি ওয়েবসাইটে অনলাইনে দেওয়া হয়েছে, যেটাকে আমরা ওয়েব সংস্করণ হিসাবে আমরা একটি বৈশিষ্ট্য বলেছি। অর্থাৎ 22তম সংস্করণ হচ্ছে একটি ওয়েব ভিত্তিক সংস্করণ। এটি প্রথম মুদ্রিত সংস্করণের পাশাপাশি পূর্ণাঙ্গ একটি ওয়েব সংস্করণও তৈরি করা হয়। আপনার হার্ড কপিও পাওয়া গেছে এবং ওয়েবসাইটে অনলাইন ভার্সনও, সফট কপিও পাওয়া গেছে, যেটি অতীতে কোনো সময় ছিল না। সেটি 22তম সংস্করণ থেকে শুরু হয়েছে। তারপরে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে উন্নয়নের দ্বারা, অর্থাৎ ডিডিসির 22তম সংস্করণকে সমসাময়িক রাখার জন্য সম্পাদনা পরিষদ যে নিরলসভাবে যে কাজ করে থাকে, সেটি মূলত 1996 সাল থেকে, অর্থাৎ 21তম সংস্করণ প্রকাশের পর থেকে 22তম সংস্করণের জন্য এই যুগোপযোগী প্রক্রিয়া শুরু হয়েছিল, যা 2000 সাল থেকে ওয়েব ভিউ ডিডিসি সময়োপযোগী করার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা কন্টিনিউ উন্নয়নের, ডেভেলপমেন্টের দ্বারা হিসাবে এখান থেকে কার্যক্রম শুরু হয়েছে, সেই জন্য উন্নয়নের দ্বারা হিসেবে বলা হয়েছে। তারপরে নতুন নম্বর ও বিষয় সন্নিবেশ। যেহেতু আপনারা জানেন যে সংস্করণ মানেই কি, সেখানে নতুন পরিমার্জন, পরিবর্তন, নতুন কিছু বিষয় সংযোজন হবে। সেখানে নতুন নম্বর এবং কিছু সাবজেক্ট বিষয় সন্নিবেশ করা হয় এই 22তম সংস্করণে। সেটি কি, 22তম সংস্করণ অসংখ্য নতুন শ্রেণী সংখ্যা। আপনার পৃথিবীতে যত নলেজ আছে, যত বিষয় আছে, সব বিষয়েরই কি যত ক্লাসিফিকেশন নাম্বার, সেইগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই 22তম সংস্করণে আরো অধিক হারে। এ বিষয় সংযোজিত হয়েছে যেমন কম্পিউটার ও ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞান, মেডিসিন, ইতিহাস ইত্যাদি। এগুলো কিন্তু অতীতের সংস্করণগুলোতে ওইভাবে ব্যাপকভাবে ছিল না, ছিল সংক্ষিপ্ত আকারে। কিন্তু এখানে আরো ব্যাপক আকারে বিভিন্ন ওয়ার্ড, অতিরিক্ত শ্রেণী সংখ্যা এবং বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আরো কি আছে, যে আন্তর্জাতিক সহযোগিতা, অর্থাৎ আপনার যে ইন্টারন্যাশনাল যে কোঅপারেশন, সেই বিষয়গুলো বিশেষ করে বিভিন্ন যে অর্গানাইজেশন, তাদের সাথে, সংগঠনের সাথে এই ডিওয়ে ডেসিমাল ক্লাসিফিকেশনের যে কোঅপারেশন বা ইন্টার লাইব্রেরি কোঅপারেশন, সহযোগিতা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু অনুবাদ সহযোগিতার অক্লান্ত প্রচেষ্টা ও সহযোগিতার 22তম সংস্করণকে ব্যাপকভাবে সফল করেছে। বিশেষ করে আপনার এই স্কিমে বিভিন্ন যে টার্মিনোলজি, যে সার্থক ব্যবহার বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য, কারণ আপনার বিভিন্ন সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন, রিসার্চ প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আপনাকে এই সহযোগিতা নিতে হয়। সেই জন্য এই সংস্করণে এই বিষয়টি চলে আসে। শিডিউল ও টেবিলের উল্লেখযোগ্য পরিবর্তন, যেটি পূর্বের সংস্করণগুলোতে এই 22তম সংস্করণে এসে নতুনভাবে
যেমন ডিডিসি 17তম 18তম 19 20তম 21তম সংস্করণের সংশোধন ও সংযোজনের একটি সমন্বিত রূপ হচ্ছে 22তম। এই সংস্করণ উল্লেখযোগ্য পরিবর্তন মধ্যে তুলে ধরা হয়েছে, বিশেষ করে যেমন 22তম সংস্করণে কি করা হয়েছে, আপনার টেবিল 7 ছিল, 7 টেবিল ছিল, 7 টেবিল বিলুপ্ত করা হয়েছে, সেখানে এসে কি 6 টেবিল করা হয়েছে এবং এই টেবিলের নোটেশন গুলো সরাসরি শিডিউলের ব্যবহারের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। তারপরে সম্বন্ধযুক্ত নির্ঘণ্ট, অর্থাৎ যেখানে ডিডিসি 22তম সংস্করণে যে রিলেটিভ ইন্ডেক্স, সেই রিলেটিভ ইন্ডেক্সটি আপনার আরো অধিক হারে কার্যকর করা হয়েছে এই 22তম সংস্করণ থেকে, যাতে কি বিভিন্ন বিষয়ের নাম্বারগুলি, নলেজগুলো আমরা বই এবং লাইব্রেরির যে কালেকশন, সেই রিসোর্সগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাসিফাইড করার ক্ষেত্রে ওইগুলো সহযোগিতা করবে। সেই জিনিসটি এই রিলেটিভ ইন্ডেক্সে বেশি অধিক কার্যকর করা হয়েছে। একই ধারাবাহিকতায় ডিডিসি স্কিমের ব্যাপক বিস্তৃতি লাভের ফলে সর্বশেষ 2012 সনে 4 ভলিউম সমৃদ্ধ ডিডিসির 23তম সংস্করণ প্রকাশিত হয়। ডিডিসির যেটি আপনাদের সিলেবাসে উল্লেখ করা আছে, ডিফাইন করা আছে প্র্যাকটিক্যালেও, যে কি 23তম সংস্করণের কথা প্র্যাকটিক্যালের সিলেবাসে দ্বিতীয় সেমিস্টারে আপনারা পাবেন, সেখানে বলা আছে, ডিফারেন্সও পাবেন। সেই 23তম সংস্করণ এখন এখানে একটি বিষয় বলে রাখি যে এখনো অনেক বইয়ে অনেকে ভুলক্রমে কি 6 টেবিল পড়ান। 23তম সংস্করণে কিন্তু 6 টেবিল নেই, 23তম সংস্করণে 7 টেবিল নেই, 6 টেবিল, যার জন্য অনেকে বলে হয়তো 7 টেবিল দেওয়া আছে, তো 6 টেবিলটি হলো এই 23তম সংস্করণের একটি উল্লেখযোগ্য দিক। এবং এখানে এই 23তম সংস্করণের বিন্যাস প্রক্রিয়া হচ্ছে 4টি ভলিউম। ভলিউম 1 এর নাম হলো ম্যানুয়াল টেবলস, ভলিউম 2 শিডিউল, ভলিউম 3 ও শিডিউল, ভলিউম 4 হলো রিলেটিভ ইন্ডেক্স। আপনাদেরকে ভাইবা বোর্ডে এগুলো কিন্তু ধরা হবে, প্রশ্ন করা হবে। ক্লাসিফিকেশন ক্যাটালগিং থেকে আপনাদেরকে ভাইবাতে প্রশ্ন করা হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং আপনাকে বলা হবে যে তুমি ডিডিসি কততম সংস্করণ ব্যবহার করছো, তখন যদি তুমি বলো যে 23তম সংস্করণ, 23তম সংস্করণ কয় ভলিউম, তখন বলতে হবে 4 ভলিউম। যদি প্রশ্ন করা হয় কোন ভলিউমের টাইটেল কি, এই জন্য এই 4টি ভলিউমের এই টাইটেল গুলো সম্পর্কে তোমাদের সেই ধারণা রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, না হয় এই প্র্যাকটিক্যাল পাশাপাশি ভাইবা বোর্ডে তোমাদের ভাইবা কিন্তু 50 নম্বর, এই 50 নম্বরের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন ক্যাটালগিং থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়। যা হোক, বর্তমানে এই ডিডিসি সারা বিশ্বে একটি সহজ সরল জনপ্রিয় এই ক্লাসিফিকেশন স্কিম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে গ্রন্থাগার, এটি সারা বিশ্বেই একাডেমিক যে লাইব্রেরিগুলো ও পাবলিক লাইব্রেরি, গণগ্রন্থাগারের জন্য এটি অত্যধিক প্রয়োজনীয় একটি শ্রেণীকরণ স্কিম। এই ডিভাইডেসিমাল ক্লাসিফিকেশন যে শ্রেণীকরণ স্কিম বা পদ্ধতি, সেটি বিশেষ করে একাডেমিক লাইব্রেরিগুলো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে খুবই ব্যবহার উপযোগী এবং একটি অত্যন্ত জনপ্রিয় ক্লাসিফিকেশন স্কিম। এটিও কিন্তু তোমাদের জানা রাখতে হবে যে ডিডিসি কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয়, সেই প্রশ্নগুলো কিন্তু ভাইবা বোর্ডে তোমাদেরকে অনেক সময় করা হয়, সেই জন্য তোমাদেরকে জানা রাখতে হবে। এই ছিল মোটামুটি ডিডিসির উপরে যে তোমাদের একটি সংক্ষিপ্ত ধারণা। কারণ আমাদের ইউনিট 6-এ ডিডিসির বিস্তারিত বর্ণনা আমরা আগামী 2টি ক্লাসে আলোচনা করব। আমরা যেহেতু 4টি শ্রেণীকরণ স্কিম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, যার ফলে এখানে আমরা মোটামুটি ভাবে মৌলিক বিষয়গুলি আনার চেষ্টা করেছি। এরপরে আমরা ডিডিসির বিস্তারিত আলোচনা নেক্সট যে আলোচনা হবে, নেক্সট ক্লাস, সেখানে আলোচনা করব। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্কিম, দি ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন, যেটাকে আমরা ইউডিসি বলছি সংক্ষেপে। ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন এটিও কিন্তু এই মেলভিল ডিউয়ে অর্থাৎ
ইউডিসি বা ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন ডিডিসি এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটি অর্গানাইজেশন বিভিন্ন সংগঠনের কনফারেন্সের মিটিং এর মাধ্যমে এটি প্রণয়ন হয়, কিন্তু ডিডিসির উপর ভিত্তি করেই এটি গড়ে উঠেছে। 1895 সালে ব্রাসেলসে বিবলিওগ্রাফির উপর গ্রন্থাগারিকদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডি বিবলিওগ্রাফি, একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই আইআইবি নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। পরে এই প্রতিষ্ঠানটি যথাক্রমে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডি ডকুমেন্টেশন, যেটা আইআইডি, এবং 1938 সালে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ডকুমেন্টেশন রূপে নামান্তরিত হয়। অর্থাৎ আইআইবি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডি বিবলিওগ্রাফি প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বের সকল প্রকাশিত তথ্যের একটি শ্রেণীকৃত বিষয়সূচি, অর্থাৎ যেখানে ক্লাসিফাইড ক্যাটালগ বলা হয়, সেটি সম্পাদনের লক্ষ্যে একটি নতুন শ্রেণীকরণ পদ্ধতি প্রণয়নের কাজ শুরু করা হয়। এই নতুন শ্রেণীকরণ পদ্ধতি প্রণয়নের কাঠামো বা ভিত্তি হিসাবে ডিডিসি পদ্ধতি অনুসরণ করা হয়। একটি নতুন শ্রেণীকরণ স্কিম যখন তৈরি করা হবে, তাহলে পূর্বের যেটি সৃষ্ট ডিডিসি সেটাকে অনুসরণ করা হয়েছে, কারণ ডিডিসি স্কিম তখনই খুব জনপ্রিয়, বহুল ব্যবহৃত, এবং এর নোটেশন বিশেষ করে 0 থেকে 9 নোটেশন আন্তর্জাতিক এবং অনুক্রম অক্ষুণ্ণ রেখেই সম্প্রসারণযোগ্য ছিল। নতুন পদ্ধতিকে উপযোগী ও সুষ্ঠুভাবে প্রণয়ন ও উপযোগী করার নিমিত্তে এই মেলভিল ডিউয়ের অনুমতি ক্রমে, যেহেতু ডিডিসির প্রণেতা মেলভিল ডিউয়ে, তার পারমিশন নিতে হয়েছে, তার অনুমতি ক্রমে তার শ্রেণীকরণ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মেলভিল ডিউয়ে এই ডিডিসি প্রণয়ন করতে যে সমস্ত ক্লাসিফায়ার বর্গীকরণ বিশেষজ্ঞ ছিল, ওনার অ্যাডভাইজার, তাদের কি সহযোগিতা, তাদের পরামর্শ অনুযায়ী এই ডিডিসি কে কেটে সেটে পরিমার্জিত, অর্থাৎ কাটছাট করে সেখান থেকে পরিমার্জিত ও সম্প্রসারিত করা হয়। এই যে অভিনব পদ্ধতি করা, যে ক্লাসিফিকেশন স্কিমটি তৈরি করা হলো, এটি হলো সার্বজনীন দশমিক শ্রেণীকরণ, যেটাকে ইংরেজিতে আমরা ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন হিসাবে বলছি, সংক্ষেপে যেটাকে আমরা ইউডিসি বলছি। বাংলা হলো সার্বজনীন দশমিক শ্রেণীকরণ, ইউডিসি নামে পরিচিত। তাহলে ডিডিসির উপর ভিত্তি করেই ইউডিসি প্রণয়ন হয়েছে এবং সেখান থেকে কাটসিট করেই পরিমার্জিত সম্প্রসারণ সেইভাবেই করা হয়েছে। এই ডিডিসির পঞ্চম সংস্করণের উপর ভিত্তি করে বিশেষ করে ইউডিসির প্রথম সংস্করণ কিন্তু প্রণয়ন করা হয়। পঞ্চম সংস্করণের উপর ভিত্তি করে ইউডিসি প্রথম সংস্করণ কি করা হয়েছে, যে প্রণয়ন করা হয়েছে। আর দ্বিতীয় সংস্করণটি ইউডিসির 1927 সাল থেকে 33 সালের মধ্যে ফরাসি ভাষায় প্রকাশিত হয়। আর তৃতীয় সংস্করণটি জার্মান ভাষায় 1933 সালে থেকে 52 সালের মধ্যে প্রকাশিত হয়। আর 1948 সালে এই ইউডিসির যে ইংরেজি ভাষায় চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়। বিশেষ করে 1948 সালে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এর তত্ত্বাবধানে এই ইংরেজি ভাষার চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়। অর্থাৎ দেখা গেছে যে 1936 সাল থেকে, তখন থেকেই ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এই ইংরেজি ভাষায় ইউডিসি প্রকাশনা করার জন্য কাজ হাতে নেয়। সেই পর্যায়ক্রমে কাজ করতে করতে 1948 সালে সেটি ইংরেজি ভাষায় প্রথম প্রকাশিত করে। এরপরে এই ধারাবাহিকতায় এই ইউডিসি অনেকগুলো ভাষায় অনুদিত, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় সেটি ট্রান্সলেট হয়ে প্রকাশিত হয়েছে। এখন গ্রন্থাগারের পুস্তক সামগ্রী সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রেণীকরণের লক্ষ্যে যে সকল আধুনিক শ্রেণীকরণ স্কিম প্রচলিত আছে এই বর্তমান বিশ্বে, তাদের মধ্যে ডিডিসির পরেই ইউডিসির স্থান, অর্থাৎ ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন দ্বিতীয় স্থানে অবস্থান করছে যতগুলো ক্লাসিফিকেশন স্কিম আছে তার মধ্যে। ব্যবহারিক ক্ষেত্রে গ্রন্থাগার সামগ্রীর বাস্তবসম্মত অবস্থান নির্ণয়, অর্থাৎ এই লাইব্রেরিতে প্র্যাকটিক্যালি বইটি কোথায় অবস্থান, কোথায় কিভাবে আছে, সেই বাস্তব অবস্থান নির্ণয় এবং গ্রন্থাগার পেশাজীবী ব্যবহারকারীদের শ্রম ও সময়, অর্থাৎ তার যে পারিশ্রমিক, তার যে টাইম, সেইগুলো কি সাশ্রয় করে অতি দ্রুত তাৎক্ষণিকভাবে
এই সাম্প্রতিক লেটেস্ট যে তথ্য সরবরাহ করার লক্ষ্যে ইউডিসি প্রণয়ন করা হয়েছে। আসলে এটি একটি ব্রড সাবজেক্ট হিসাবে স্বীকৃত। এই পদ্ধতি, এই ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন পদ্ধতিটি বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশেষ গ্রন্থাগারের ক্ষেত্রে অধিকতর উপযোগী ও কার্যকরী। তাই বলা হয় বা বলা যায় ইউডিসি বিশেষ গ্রন্থাগারে ডিডিসির তুলনায় অধিকতর কার্যকরী। তোমাদের ডিপ্লোমা কোর্স এগুলো কিন্তু মাস্টার্সে বা বিভিন্ন হায়ার কোর্সে এই ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশনের উপরে অনেক প্রশ্ন করা হয় এবং সেখানে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন বিশেষ গ্রন্থাগারের জন্য কেন উপযোগী, কি কারণে, এগুলো বিস্তারিত আলোচনা কিন্তু করতে আসে। তোমাদের এখানে ইউডিসি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, এটি তোমাদেরকে জানা থাকতে হবে। এটিও প্রশ্ন করা হয় যে ইউডিসি বিশেষ গ্রন্থাগারের জন্য বিশেষভাবে উপযোগী বা কার্যকরী, আর ডিডিসি একাডেমিক গ্রন্থাগার এবং পাবলিক লাইব্রেরির জন্য কার্যকরী। এই মেইন আউটলাইন অফ ইউডিসি, ইউডিসির যে প্রধান যে বিষয়গুলো আছে সেগুলো কি। একটি বিষয় খুব যদি ওইভাবে খেয়াল করো যে আমি মেইন আউটলাইন দিয়েছি এখানে, এই জন্য বলছি যে ডিডিসিতে আমাদেরকে যে ফার্স্ট সামারি বা মেইন যে ক্লাসগুলো দেওয়া আছে ডিডিসির ক্ষেত্রে, সেখানে কি বলা আছে 000 3 ডিজিট। ইউডিসিতে আছে মেইন আউটলাইন ইউডিসি হিসাবে 0 আছে সায়েন্স এন্ড নলেজ, অর্গানাইজেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন, ডকুমেন্টেশন, লাইব্রেরিয়ানশিপ, ইনস্টিটিউশনস, পাবলিকেশনস, এইগুলো সবগুলো কিন্তু 0-র অধীনে। অর্থাৎ ব্রড সাবজেক্ট ভাবে 10 দিয়া ইউডিসিতে এই টাইটেলগুলো, এই বিষয়গুলোকে তার প্রকাশ করে বা প্রকাশ করে। আর ডিডিসিতে কি 3 ডিজিট 30 000 জেনারেলিটিস, সেখানে কম্পিউটার ইনফরমেশন এন্ড জেনারেল ওয়ার্কস, সেখানে লাইব্রেরি সায়েন্স সেই জায়গাতে চলে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় কি হলো 1 ফিলোসফি সাইকোলজি। আর ডিডিসিতে কি ছিল যে ডিডিসিতে 100 ছিল, 100 ফিলোসফি এন্ড সাইকোলজি। আমরা 30 পরে 100 বলছি ডিডিসিতে। কম্পেয়ার করে দেখো যে ইউডিসিতে বলা হয়েছে 1 দেয়া ফিলোসফি সাইকোলজি, ওইখানেও কিন্তু ফিলোসফি সাইকোলজি রয়েছে কিন্তু 100, আর ইউডিসিতে হলো 1। 2 কি আছে রিলিজিয়ন, অর্থাৎ 0 থেকে 9 10টি নাম্বার, 10টি শ্রেণী। ইউডিসির যে আউটলাইন গুলো আর ডিডিসি আমি কম্পেয়ার করে বলছি তোমাদেরকে যে 2 তে রিলিজিয়ন বোঝাইছে, থিওলজি বোঝাইছে, আর ডিডিসিতে 200 রিলিজিয়ন, ধর্মীয় সংক্রান্ত যত প্রকাশনা আছে। ডিডিসিতে ছিল 300 সোশ্যাল সায়েন্সেস, আর ইউডিসিতে আসছে 3, শুধু 3 তে সোশ্যাল সায়েন্সেস। আর ডিডিসিতে কি ছিল 400 ছিল ল্যাঙ্গুয়েজ, এখানে ইউডিসিতে এসে ব্যাকএন্ড রাখা হয়েছে। 5 ডিডিসিতে 500 ছিল সায়েন্স বিজ্ঞান, আর ইউডিসিতে এসে ম্যাথমেটিক্স, 5 দ্য ম্যাথমেটিক্সকে মেন করছে। ডিডিসিতে 600 ছিল টেকনোলজি, ইউডিসিতে অ্যাপ্লাইড সায়েন্স, মেডিসিন, টেকনোলজি। ইউডিসিতে 7 দি আর্টস, রিক্রিয়েশন, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট, এগুলো হলো 7। আর ডিডিসিতে 700 ছিল আর্টস এন্ড রিক্রিয়েশন। ইউডিসিতে 8 হলো ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক্স, লিটারেচার। আর ডিডিসিতে 800 ছিল শুধু লিটারেচার। ওই যে 4 ব্যাকএন্ড রাখা হয়েছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু 8 চলে আসছে। তারপর ইউডিসিতে 9 জিওগ্রাফি, বায়োগ্রাফি। জিডিসিতে ছিল 900 হিস্টোরি এন্ড জিওগ্রাফি। এই হলো ইউডিসির মোটামুটি কি আউটলাইন। ইউডিসির আরো কতগুলো বিষয় আছে ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশনের, তার কতগুলো প্রিন্সিপাল আছে, এবং এই ইউডিসিতেও কিন্তু নোটেশন রয়ে গেছে, নোটেশন ব্যবহৃত হবে। তাছাড়া ইউডিসিতে কি আছে, কিছু স্পেশাল কমন অক্সিলিয়ারি আছে। কমন অক্সিলিয়ারিজ যে প্লাস, মাইনাস, স্ল্যাশ, বিভিন্ন নোটেশনের যে সিম্বলগুলো, সেইগুলো ইউডিসিতে কিন্তু ব্যবহৃত হবে। এরপর আমরা চলে আসছি
লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, যেটাকে এলসি সংক্ষেপে এলসি বলা হয়। লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি যে তোমাদের আরো যে অন্যান্য সাবজেক্ট, বিশেষ করে গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞানের মূল ভিত্তি এবং সেকেন্ড সেমিস্টারে কি গ্রন্থাগার সমাজ যে বিষয়টি আছে, সেখানেও লাইব্রেরি অফ কংগ্রেস সম্পর্কে বিশেষ করে আধুনিক মডার্ন গ্রন্থাগারগুলোর সম্পর্কে লাইব্রেরি অফ কংগ্রেস সম্পর্কে ডিটেলস জানতে হয়। এখানে এলসি লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম, আমি শুধু এখানে ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে আলোচনা করছি। লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিমটি হচ্ছে এমন একটি শ্রেণীকরণ পদ্ধতি যার মাধ্যমে লাইব্রেরি অফ কংগ্রেসের সমগ্র পুস্তক সামগ্রী পদ্ধতিগত উপায়ে বিন্যাস ও বিভাগ। আমি যে বলতেছিলাম, সরি কানেকশনটি ডিসকানেকশন হয়ে গিয়েছিল, 1 মিনিটের জন্য সরি, যে ইন্টারনেট প্রবলেম দেখা দিয়েছিল। যা হোক, এখন তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে এমন একটি শ্রেণীকরণ পদ্ধতি যার মাধ্যমে লাইব্রেরি অফ কংগ্রেসের সমগ্র পুস্তক সামগ্রী পদ্ধতিগতভাবে বিন্যাস বিভাজন করা হয়। এ পদ্ধতিটি প্রণয়ন করা হয় 19 শতাব্দীর শেষ দিকে এবং 20 শতাব্দীর গোড়ার দিকে। পরবর্তীতে এই পুরো 20 শতাব্দী জুড়েই লাইব্রেরি অফ কংগ্রেস শ্রেণীকরণ পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য গ্রন্থাগার সমূহে, বিশেষ করে বৃহৎ একাডেমিক গ্রন্থাগারগুলোতে ব্যবহৃত হতে থাকে। শুধু যে লাইব্রেরি অফ কংগ্রেস এটি আমেরিকার জাতীয় গ্রন্থাগার, শুধু লাইব্রেরি অফ কংগ্রেসই যে ব্যবহৃত হচ্ছে তা না, 20 শতাব্দীর পরে এটি আমেরিকা, যেটি বলতেছিলাম যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর প্রতীয়মান হয়ে যায় মেলভিল, ডিউ এবং কাঠার কর্তৃক প্রণীত শ্রেণীকরণ পদ্ধতি কংগ্রেস গ্রন্থাগারের জন্য অনুপযোগী। অর্থাৎ ডিডিসি বলো, ইউডিসি বলো বা অন্যান্য যে ক্লাসিফিকেশন স্কিম আছে, সেইগুলো এই কংগ্রেস গ্রন্থাগারের জন্য তারা উপযোগী মনে করে নাই। তাই প্রচলিত শ্রেণীকরণ পদ্ধতির থেকে উক্ত গ্রন্থাগারের জন্য উপযোগী একটি বিশেষ শ্রেণীকরণ পদ্ধতি প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কংগ্রেস গ্রন্থাগারের সমগ্র পাঠ্যোপকরণের বিষয়বস্তু এবং বিষয়বস্তুর আকার, দৃষ্টিকোণ, বিচার এবং ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখেই এই নতুন শ্রেণীকরণ পদ্ধতি প্রণয়ন করা হয়। সেটিই হলো লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম নামে পরিচিত। এই লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন বা এলসি শ্রেণীকরণ পদ্ধতিতে সমগ্র মানব জ্ঞানকে সর্বমোট 21টি মৌলিক শ্রেণীতে বিভাজন করা হয়েছে। মেলভিল, ডিউ, ডিডিজিতে নলেজকে 10 ভাগে ভাগ করছে, আর লাইব্রেরি অফ কংগ্রেস এলসিতে এসে এই সমগ্র মানব জ্ঞানকে সর্বমোট 21টি মৌলিক শ্রেণীতে বিভাজন করা হয়েছে। এবং এসব শ্রেণীকে প্রতিনিধিত্ব করার জন্য রোমান অক্ষর এ থেকে জেড ব্যবহৃত হচ্ছে। এলসি শিডিউলের মোট ভলিউম সংখ্যা 41টি, অর্থাৎ রোমান বর্ণ এ টু জেড ব্যবহার করা হয়েছে। এখানে একটি বিষয় তোমাদেরকে জানা দরকার যে এ টু জেড যদি বর্ণমালা আমরা করি তাহলে 26টি, তাহলে 21টি, এখানে 4টি অক্ষরকে কি ওমিট রাখা হয়েছে যে পরবর্তী ব্যবহারের জন্য। 26টির 21টির মধ্যে এ টু জেড ব্যবহার করা হয়েছে উল্লেখ্য। বর্তমানে 21টি প্রধান শ্রেণীর জন্য 21টি বর্ণ ব্যবহার করা হয়েছে। অবশিষ্ট 5টি বর্ণ, 21 আর 5 হলো 26, 5টি বর্ণ কি কি? আই, ও, ডাব্লিউ, এক্স, ওয়াই। অর্থাৎ ভবিষ্যতে উদ্ভাবিত নতুন কোনো বিষয়ের বিপরীতে ব্যবহারের জন্য এই 5টি লেটার খালি রাখা হয়েছে। এলসি শিডিউলের যেটি ভলিউম 41টি এবং প্রধান শ্রেণী প্রত্যেকটি আবার 26টি উপবিভাগে বিভাজন করা হয়েছে। এই হলো যে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশনের ধারণা। এবং এই লাইব্রেরি অফ কংগ্রেসের ক্লাসিফিকেশনের সেখানেও কিন্তু নোটেশন আছে, সেটারও কতগুলো বৈশিষ্ট্য আছে। সেই এলসি স্কিমের যে বিষয়গুলো, যেরকম এ দিয়া জেনারেল ওয়ার্ক, বি
philosophy, psychology, religion. C, auxiliary sciences of history. D, world history and history of Europe, Asia, Africa, Australia, New Zealand, etc. এরকম ভাবে প্রত্যেকটা লেটার, ইতে হিস্টরি অফ আমেরিকাস, এফতে হিস্টরি অফ আমেরিকাস, জিতে জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, রিক্রিয়েশন, এসতে সোশ্যাল সায়েন্সেস, এইগুলো যে মেন আউটলাইন হিসাবে এলসিতে ব্যবহৃত হয়েছে। আর এলসির যে নোটেশন সেখানেও কিন্তু যে বিন্যাসের কতগুলো ক্রম দ্বারা আছে, সেইগুলো যে আমরা যেরকম এই কোলন ক্লাসিফিকেশন, দুঃখিত যে বারবার নেটওয়ার্ক লাইন ডিস্টার্ব করছে। এই কোলন ক্লাসিফিকেশন স্কিমটি এটি ভারতের যে প্রখ্যাত গ্রন্থকার বিজ্ঞানী আচার্য শ্যালী রামকৃষ্ণ রঙ্গনাথন, যেটাকে আমরা সংক্ষেপে এসআর রঙ্গনাথন বলি, এই এসআর রঙ্গনাথন এই কোলন শ্রেণীকরণ পদ্ধতির উদ্ভাবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের জানা থাকা উচিত ভারতের জন্ম গ্রন্থাগার বিজ্ঞানী, ভারতের গ্রন্থাগার বিজ্ঞানী হিসাবে খ্যাত এসআর রঙ্গনাথন। বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসাবে কি এম.এস. খান, যেটাকে মোহাম্মদ সিদ্দিক খান বলে। আর ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক এসআর রঙ্গনাথন। এই প্রত্যেকটা দেশে কি এক একটি সৃষ্টির জন্য উদ্ভাবক রয়েছে। আমাদের আজকে আমরা যে এই লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করছি বা আমরা আজকে এই যে অনলাইনে ক্লাস করছি, এই লাইব্রেরি সায়েন্সে বাংলাদেশে এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যে বিষয়টি, এটির শিক্ষার ক্ষেত্রে প্রবর্তন করেন এম.এস. খান, মোহাম্মদ সিদ্দিক খান। ঠিক ভারতে এসআর রঙ্গনাথন বিশেষ ভূমিকা রাখেন। সেই এসআর রঙ্গনাথন নেই যেটি 5 লস অফ লাইব্রেরি সায়েন্স উদ্ভাবক করেছেন, এবং কোলন ক্লাসিফিকেশনটি এসআর রঙ্গনাথনের উদ্ভাবক। এই ডক্টর রঙ্গনাথন তার ফ্যাসেট সূত্র গঠনে ব্যবহার করেন কোলন চিহ্ন, ফ্যাসেট সূত্র। উনিও কিন্তু ম্যাথমেটিক্সের ছাত্র ছিলেন। সেইখান থেকে বিভিন্ন ভারতবর্ষে লাইব্রেরিগুলো ভিজিট করতে করতে কিভাবে সেটি ম্যাথমেটিক্যাল টার্মে কাজ করা যায় সেইভাবে গবেষণা শুরু করেন। তারই ধারাবাহিকতায় এই রঙ্গনাথন ফ্যাসেট সূত্র গঠনে ব্যবহার করতেন কোলন চিহ্ন, তাই এর নামকরণ করা হয়েছে কোলন শ্রেণীকরণ। কোলন শ্রেণীকরণের প্রথম সংস্করণে কোলনই ছিল একমাত্র চিহ্ন। পরবর্তীতে সেমিকোলন, কমা ও অন্যান্য জ্যোতি চিহ্নের মানে কমা আছে, কোলন আছে, স্ল্যাশ আছে এবং ফুল স্টপ আছে, এই যে চিহ্নগুলো অন্যান্য জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়েছে। কোলন শ্রেণীকরণের প্রথম সংস্করণ 1933 খ্রিস্টাব্দে, ষষ্ঠ সংস্করণ 1960 খ্রিস্টাব্দে এবং সপ্তম সংস্করণ 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কোলন ক্লাসিফিকেশন এখন বর্তমানে বিশ্বে খুবই কম ব্যবহৃত হয়। ডিডিসি, ইউডিসি, এলসি বেশিরভাগ ব্যবহৃত হয়। কোলন ক্লাসিফিকেশন এখন খুবই কম ব্যবহৃত হয়, ব্যবহার হয় না বললেই চলে। তদুপরি আমাদের এই কোলন ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে। এই কোলন ক্লাসিফিকেশনের যে প্রিন্সিপালস, মূল নীতি, কোলন শ্রেণীকরণে রঙ্গনাথন জ্ঞানকে অন্যান্য শ্রেণীকরণ পদ্ধতির ন্যায় কয়েকটি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন এবং প্রতিটি প্রধান শ্রেণীকে বিভিন্ন বৈশিষ্ট্য প্রয়োগ করে ফ্যাসেটে ভাগ করেছেন। ফ্যাসেট কি? কোলন শ্রেণীকরণ রঙ্গনাথন জ্ঞান রাজ্যের সমস্ত বিষয়ের জন্য 5টি মৌলিক বর্গের কথা বলেছেন। সেটি কি? ফ্যাসেট আমরা বলছি পিতে হইল পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এবং এম দ্বারা ম্যাটার, বস্তু বা পদার্থকে বুঝাইছি। ই এনার্জি, শক্তি, এবং এস স্পেস, স্থান, টি হলো টাইম, সময়, যেটাকে পিএমইএসটি সংক্ষেপে ফ্যাসেট বলা হয়েছে, যে ব্যক্তিত্ব বা বস্তু, পদার্থ, শক্তি, স্থান, সময়, অর্থাৎ যে কোনো বিষয়ে প্রত্যেকটি রূপ এই ফ্যাসেট উপরোক্ত 5 প্রকার মৌলিক রূপের কোনো না কোনো একটিকে প্রকাশ করে। যে নলেজের যে রূপ সেটাকে প্রকাশ করার যে সংক্ষেপ এখানে ইঙ্গিত করছে। রঙ্গনাথনের মতে অধিকাংশ সময় স্পষ্টতই 5টি রূপ বিদ্যমান। যেমন কৃষিক্ষেত্রে 2টি মূল রূপ রয়েছে, ব্যক্তিত্ব রূপে শস্য
এবং শক্তিরূপে কাজ এবং সমস্যা। আর অপারেশন এন্ড প্রবলেমস, কিন্তু শস্যকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা যায়, যেমন ইউটিলিটি উপকারিতা অনুযায়ী, প্রাথমিকভাবে ব্যবহার অনুযায়ী কি রুট ক্রপস, গ্রেইন ক্রপস, এবং একক শস্য অনুযায়ী যেমন ট্রেনিপ, বার্লি ইত্যাদি। সমস্ত মানে এ সমস্ত সবই কিন্তু ব্যক্তিত্ব। রঙ্গনাথন এদেরকে লেভেলস অফ পার্সোনালিটি বলে আখ্যায়িত করেছেন। এই কুলন শ্রেণীকরণের যে অ্যানালাইটিক্যাল সিনথেটিক, সেখানে এটা একটা পদ্ধতি যে এটি একটি বিশেষ চিহ্ন ব্যবহার করে একটি শ্রেণীর রূপগুলোকে এই ফ্যাসেটে নির্দেশ করা হয়। এইভাবে এই কুলন ক্লাসিফিকেশন এই বিভিন্ন নলেজকে এই শ্রেণীভুক্তভাবে এইভাবে করেছেন। এই পদ্ধতিতে মিশ্র নোটেশন অর্থাৎ মিক্স নোটেশন ব্যবহার করা হয়েছে কুলন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। এর সাংকেতিক চিহ্ন নোটেশন মানে সেখানে কি এক্সপান্ডেবিলিটি বা হসপিটালিটিও বিদ্যমান আছে, সেই গুণাগুণটিও সেখানে রয়েছে। কুলন শ্রেণীকরণ পদ্ধতিতে মানে জ্ঞান রাজ্যের প্রধান বা মূল বিষয়গুলোকে প্রথমে নির্ধারণ করা হয়, অতঃপর প্রতিটি মূল শ্রেণীকে বিশেষ বিশ্লেষণ করে এই শ্রেণীর উপাদানগুলোকে বৈশিষ্ট্য অনুসারে সংগঠিত করে। আর মেন ক্লাস অফ কুলন, সেখানে কি বলা হয়েছে, জেড সাধারণ বিষয়সমূহ জেনারেলিয়া, আই দ্বারা ইউনিভার্সাল অফ নলেজ বিশ্ব জ্ঞান, ওয়ান দ্বারা বিশ্ব জ্ঞান, 2 গ্রন্থাগার বিজ্ঞান লাইব্রেরি সায়েন্স, 3 গ্রন্থ বিজ্ঞান বুক সায়েন্স, 4 সাংবাদিকতা জার্নালিজম। এইভাবে তার মূল যে শ্রেণী মেন ক্লাসগুলোকে এই কুলন ক্লাসিফিকেশনে বিশ্লেষণ করা হয়েছে। এই যে আমরা আলোচনা করলাম আজকে যে ডিডিসি, ইউডিসি, এলসি, সিসি, এই 4টি ক্লাসিফিকেশন স্কিম এই ইউনিট 4-এ, ইউনিট 5-এ, বিশেষ করে ইউনিট 5-এ এই 4টি ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। তা আমরা সংক্ষেপে এই 40 মিনিটের মধ্যে আমাদেরকে এই সংক্ষেপে 4টি ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে আলোচনা করতে হয়েছে। এই ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে আজকে যে আলোচনা হলো, সে আলোচনা থেকে যদি আমরা এই প্রশ্ন করতে চাই বা আমাদের যদি এই বিষয়ে মোটামুটিভাবে তোমাদেরকে ধারণা নিতে হবে যে সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে। ডিডিসি, ইউডিসি ও এলসি শ্রেণীকরণ স্কিমের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ তোমাদেরকে এই 4টি শ্রেণীকরণ স্কিমের মধ্য থেকে বিশেষ করে 3টি ডিডিসি, ইউডিসি ও এলসি মানে কম্পারেটিভ স্টাডি অ্যামং ডিডিসি, ইউডিসি এন্ড এলসি ক্লাসিফিকেশন স্কিম, কম্পেয়ার করে তুলনামূলক আলোচনা। নাম্বার কিন্তু 10। এই 3টি ক্লাসিফিকেশন স্কিম অত্যন্ত বড় ক্লাসিফিকেশন স্কিম, তারপরও তুলনামূলক আলোচনা কি সংক্ষেপে তাদের কম্পারেটিভ স্টাডি হিসাবে তোমাদেরকে 10 নম্বরের জন্য আনসার করতে হবে। এই ধরনের প্রশ্ন এই ইউনিট থেকে থাকতে পারে, এটি আমরা মোটামুটিভাবে আলোচনার মাধ্যমে ধারণা করেছি। সেই আনসারটি তোমাদেরকে কিভাবে করতে হবে, যে বৈশিষ্ট্যর দিক থেকে 3টি স্কিমের তোমার কম্পেয়ার করতে হবে। কিরকম, যে আমরা যদি বৈশিষ্ট্যর দিক থেকে যদি আমরা বলি যে ফার্স্ট পাবলিকেশন, ফার্স্ট পাবলিশড অর্থাৎ প্রথম প্রকাশ, ডিডিসি স্কিমটি 1876 সালে ডিডিসি প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে। আর ইউডিসি কি হয়েছে, ইউডিসি 1905 সালে প্রথম আন্তর্জাতিক সংস্করণ ফ্রান্স ভাষায় প্রকাশিত হয় ইউডিসি। আর এলসি কি, এলসি 1901 সালে বিভিন্ন বিভাগে প্রকাশিত হয়। এটি হলো যে আমরা যদি কম্পেয়ার করি বৈশিষ্ট্যগত দিক থেকে তাহলে এইভাবে আসে। তারপরে ভাষাগতভাবে যদি আমরা কম্পেয়ার করি টেবিল আকারে, যে ভাষা, ডিডিসি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল, আর ইউডিসি কি হয়েছে, ফরাসি ও জার্মান ভাষায় প্রকাশিত হয়েছিল। মানে প্রথম যে ভাষায় প্রকাশিত হয়েছে সেটির মধ্যে ভাষাগতভাবে কম্পেয়ার 3টার মধ্যে, আর এলসি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। আর সংস্করণের দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি
ডিডিসি সর্বশেষ 23তম সংস্করণ 2012 সালে 4 ভলিউমে প্রকাশিত হয়। আর ইউডিসি 2007 সালে ইউডিসির 29তম সংস্করণ প্রকাশিত হয়। আর এলসি সমগ্র জ্ঞানকে মোট 21টি প্রধান শ্রেণীতে বিভাজন করা হয়, যা প্রকাশিত হয় 41টি খণ্ডে এবং সর্বশেষ আপডেট করা হয় 2011 সালে। এটি ছিল এলসির যে সংস্করণের দিক থেকে। এরপরে শ্রেণীকরণের যে ধরন আমরা যদি এই তিনটার মধ্যে আলোচনা করি, সেক্ষেত্রে ডিডিসি সর্বোত্তমভাবেই গণনামূলক শ্রেণীকরণ স্কিম, আর ইউডিসি একটি একমুখী শ্রেণীকরণ স্কিম, আর এলসি কি গঠনমূলক স্কিম। এইভাবে আমাদের কম্পেয়ার করতে হবে তার বৈশিষ্ট্যগত দিকগুলো নিয়ে। যদি আমরা কম্পেয়ার করি, যেমন তথ্য কথা বলা হয়েছে যে ডিডিসির এছাড়া এই স্কিমের যে বিশেষত্ব বা প্রধান শ্রেণী, সেইগুলোকে নিয়েও তিনটার মধ্যে কম্পেয়ার করা যেতে পারে। যে বিশেষত্ব কি, ডিডিসি স্কিমের মধ্যে রয়েছে শ্রেণীকরণ শিডিউল, সাহায্যকারী টেবিল এবং একটি সম্বন্ধযুক্ত ইন্ডেক্স, যেটিকে রিলেটিভ ইন্ডেক্স বা বিষয় গণনা করে। আর এলসিতে কি রয়েছে, সংক্ষিপ্ত সংস্করণে রয়েছে সাহায্যকারী টেবিল আর শিডিউল আছে এবং সাহায্যকারী ইন্ডেক্সও আছে। এলসিতে কি আছে, এলসি একটি বিশেষ শ্রেণীকরণ স্কিম যা একটি সিরিজ দ্বারা চালিত, প্রত্যেকটি প্রধান শ্রেণী পৃথক পৃথকভাবে প্রকাশিত। আর মেইন ক্লাস বা প্রধান শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, ডিডিসি স্কিমের ক্ষেত্রে প্রধান শ্রেণী কমপক্ষে 3 সংখ্যায় হতে হবে। অর্থাৎ এখানে খেয়াল করো, ডিডিসির যে ফার্স্ট সামারি, ডিডিসির যে মেইন ক্লাস, সেখানে শুরু হয়েছে কি 3 ডিজিট দিয়া, 000, 3টি 0, এরপরে 100, এরপরে 200, 300, এইভাবে। আর ইউডিসি স্কিমের ক্ষেত্রে কি হলো, যে আমরা যে আলোচনা করলাম যে প্রধান শ্রেণী ন্যূনতম 1 সংখ্যা হতে হবে। ইউডিসির ক্ষেত্রে 1 ডিজিট, 0, 1, 2, 3 ইত্যাদি। আর এলসি স্কিমের ক্ষেত্রে কি হয়েছে, এলসি স্কিমের ক্ষেত্রে বর্ণ দ্বারা, যেখানে কি 21টি বর্ণ দ্বারা সেখানে এই প্রধান শ্রেণী বিভাজন করা হয়েছে। যেমন এ, বি, এস ইত্যাদি। এই যে তোমাদের তিনটার মধ্যে কম্পেয়ার আলোচনা, খুব বেশি বড় করা যাবে না আনসার, কিন্তু মোটামুটি ভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যেই চেষ্টা করা হবে যাতে মূল বিষয়গুলো চলে আসে। দশমিক বিন্দুর ব্যবহার, ডিডিসি স্কিমে 3 সংখ্যার পর একবার দশমিক ব্যবহার করা হয়েছে। আর ইউডিসি স্কিমে অবশ্যই প্রতি 3 সংখ্যার পর দশমিক বিন্দু ব্যবহার করতে হবে এবং শ্রেণীকরণ প্রয়োজনে 1 সংখ্যা বা 2 সংখ্যার পরও দশমিক বিন্দু ব্যবহার করা যায়। আর এলসি স্কিমে শ্রেণীকরণে কোনো দশমিক বিন্দুর ব্যবহার নেই। তো এইভাবে আমাদেরকে ডিডিসি, ইউডিসি এবং এলসি শ্রেণীকরণ স্কিমের মধ্যে তুলনামূলক আলোচনার আনসারগুলো সেইভাবেই টেবিল আকারে বা পার্থক্য আকারে সেইভাবে খুব সংক্ষেপে উপস্থাপন করতে হবে। তো আমরা মোটামুটি ডিডিসি, এলসি এবং সিসি এই 4টি শ্রেণীকরণ স্কিম সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা বা আরো বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য তোমাদের অনলাইনে বিভিন্ন ইংরেজি, এখন বর্তমানে যদি সার্চ দাও দেখবে যে গুগল সার্চে দিল বিভিন্ন বিষয়ে অহরহ চলে আসছে। এছাড়াও আরো বাজারে বিভিন্ন বই আছে, সেখান থেকে জানতে পারবা। তবে মোটামুটি ভাবে যে সংক্ষেপে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে নিলাম, আশা করি এর আনসার এই সংক্ষেপে এখান থেকে তোমাদের কভার করবে, এটুকু আশা করি। যাই হোক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। এখন তোমাদের কাছ থেকে এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমি এখন গ্রহণ করব।